মেজ ভাবি সন্তান সম্ভবা এ খবর জানার পর আমি মাকে কোনো রকম শান্ত করলাম। মা যদিও থামলেন, তবে তখনও চেহারায় রাগের ছাপ রয়েই গিয়েছে। মেজ ভাবি নিজের ঘরে গিয়ে দরজা এঁটে বসে রইলেন। বড় ভাবি অনেকক্ষণ ধরে দরজায় কড়া নাড়ে যাচ্ছে, অথচ উনি কিছুতেই দরজা খুলছেন না। মা নিজের ঘরে এসে আমাকে বলল, ঢং করে আর কি, আমাকে ইচ্ছে মতো অপমান করেছে, এখন নিজের দুঃখী সাজার ভং ধরেছে, যেন তোর ভাই এসে মনে করে আসল কালপিট হলাম আমি। কত বড় ডাইনি! শাশুড়িকে কেমন করে মুখে মুখে জবাব দিল। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম, বললাম, থাক মা, এখন এসব নিয়ে কষ্ট পেও না। কত বড় একটা সুখবর পেলে। মা আমার হাত সজোরে সরিয়ে বললেন, রাখ তোর সুখবর। তোর মেজ ভাই কয় টাকা কামায়, ওইটুকু তো একটা ব্যবসা করে, সেটা করেই নিজেকে ভীষণ বড় মনে করছে নাকি? সংসারে তো টাকাই দেয় একদম অল্প। এখন ওর বাচ্চা হলে তো হইছেই, 1 টাকাও তো আর দেবে না। ওর কি নিজের মা বোনের জন্য টান আছে? আমি মায়ের কথায় কিছুটা একমত হলেও পুরোপুরিভাবে হতে পারলাম না। বললাম, মানছি বড় ভাইয়ার মতো অত টাকা সে কামায় না, কিন্তু তা বলে কি বাড়িতে একটা বাচ্চা আসবে, এতে আমরা খুশি হব না? মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তুই তো ওদের পক্ষেই কথা বলবি। তোর তো প্রাণপ্রিয় ভাবি যান, যখন লাথি মারবে তখন মজা টের পাবি। আমি আর কোনো তর্কে গেলাম না। খামোখা মায়ের রাগ নয়তো আরও বাড়বে। মা এবার আপাকে ফোন করে কিছুক্ষণ ফিরিস্তি দিলেন বাড়ির ঘটনার। এরপর ফোন করলেন ছোট খালাকে। একই ঘটনা আবার রিপিট করলেন। হয়তো এর পরের কলটা বড় খালাকে করবেন। আমি বিরক্ত হয়ে বেরিয়ে পড়লাম। এসব শুনে কাজ নেই, তার চেয়ে বরং দেখি মেজ ভাবি বেরোলো কিনা। ও ঘরে গিয়ে দেখি মেজ ভাবি দরজা খুলেছেন, তবে খাটের ওপর বসে তিনি চোখের পানি ফেলছেন। পাশে বড় ভাবি বসা। এতদিন মেজ ভাবির ঘরে না গেলেও আজ তিনি এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন। আমাকে দেখে থতমত খেয়ে গেলেন কিছুটা যেন। এরপর বললেন, আমি যাই, পাকঘরে কাজ আছে। হয়তো ভেবেছেন আমি আবার মায়ের কাছে কিছু লাগাই কিনা উল্টা সিধা। মেজ ভাবি আটকালেন, বললেন, বসুন ভাবি, আপনি কেন যাচ্ছেন? এবারের সকলকে আপনি ভয় পান কেন এত? বড় ভাবি অনিচ্ছা নিয়েই বসলো। আমি কিছু বললাম না। মেজ ভাবির কান্নার কারণ অবশ্য বুঝতে পারছি না। উনি কেন কাঁদছেন? মায়ের সব কথায় তো উনি প্রতিবাদ করছেনই, এখন আবার কাঁদার কি আছে? তাই বললাম, ভাবি আপনি কাঁদছেন? মাকে তো বেশ কথা শুনিয়েছেনই। হয়তো মায়েরও ওভাবে কথা বলা ঠিক হয়নি, কিন্তু মা তো গুরুজন। মায়ের সাথে মেজ ভাবির কি এত তর্ক করা ঠিক হয়েছে? আবার এখন নিজেই কেন কাঁদছে? যেন সে কেবল বকুনি খেয়ে ব্যথিতই হয়েছে, কোনো পাল্টা আঘাত করেইনি। মেজ ভাবি চোখের পানি মুছে আমার চোখে চোখ রেখে তাকালেন, বললেন, নিতু, তুমিও একজন মেয়ে, তুমি এখন যথেষ্ট বড় হয়েছ। এখনও যদি ন্যায় অন্যায়ের পার্থক্য না বোঝো, তাহলে তো নিজের উপর ভবিষ্যতে অন্যায় হলে সেটার প্রতিবাদও করতে পারবে না। আমি বললাম, আপনার প্রতি আমি সমব্যথী, তবে আমি কি খুব ভুল কিছু বলেছি ভাবি? গুরুজনদের মুখে মুখে তর্ক করা কি ঠিক? বয়সে বড় এই সূত্র ধরেই যদি সব গুরুজনকে তুমি অন্ধভাবে ভক্তি শ্রদ্ধা শুরু করো, তাহলে জীবনে পস্তাবে নিতু। বয়স দেখে নয়, বরং কয়জন মানুষের ব্যবহার দেখে তাকে সম্মান করা উচিত। তার মানে বলতে চাচ্ছেন আপনি মাকে অসম্মান করেন না? সম্মান করার চেষ্টা করি প্রাণপণে, তবে তিনি অগণিত অন্যায় কাজ করেছেন এবং করে যাচ্ছেন। হয়তো বুঝেই কিংবা না বুঝেই
সে যেই হোক, করেছেন তো। এবার আমার চট করে রাগ উঠে গেল। বললাম, কি এমন অন্যায় করেছেন আমার মা শুনি? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমার মা ঘসিটি বেগম। মেজ ভাবি খানিকটা হেসে বললেন, তার আগে তুমি ঠান্ডা হও। তুমি সত্যি জানতে চাও? তাহলে কিন্তু নিজেকে নিরপেক্ষে বানিয়ে শুনতে হবে। কারো প্রতি প্রবল মমতা থাকলে তার ভুল ত্রুটি সচরাচর আমাদের চোখে পড়ে না। বড় ভাবি ইশারায় মেজ ভাবিকে থামতে বলছেন, কিন্তু তিনি থামলেন না। আমার দৃঢ়ভাবে বসে থাকার ভঙ্গি দেখে বললেন, তোমার বয়সে কয়েক মাস বাদেই 17 হবে নিতু। ধরো তোমাকে আমরা তখন বিয়ে দিয়ে দিলাম। আমি তাকে থামিয়ে বললাম, আমাকে বিয়ে দিবেন মানে? আমি কি কলেজে পড়ব না? আজব কথা তো, আমি কি অত বড় হয়েছি? মেজবাবি হেসে বললেন, ঠিকই বলেছ। তোমার তো অত ম্যাচুরিটি নেই, যেহেতু তুমি ছোট। এখন ঠিক মতো চাই বানাতে পারো না, অন্য রান্না তো দূরের কথা। খুবই মেয়ের ন্যাওটা মেয়ে তুমি। বাচ্চাদের মতো টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে যাও। নিজের জামা কাপড়ও তোমাকে বড় ভাবি ধুয়ে দেয়। তোমার ঘর আমি ক্লিন করে দেই। তুমি করলেও নাকি ভালো মতো হয় না। রাতে মশারি টানাতে ভুলে যাও। সকালে কেউ তোমাকে না ডাকলে জেগে উঠতে পারো না। এখনও ঘরময় ছোটাছুটি করো, হাসাহাসি করে বেড়াও। এটা চাই সেটা চাই বলে বলে ভাইদের কাছে আবদার করো। তোমার মা তোমাকে মাথা আছড়ে দেয়, খাইয়ে দেয়। আমি হাত তুলে থামালাম। বললাম, আপনি কেন এসব বলছেন জারিয়া ভাবি? আমি কি খুব বেশি বুড়ি হয়ে গেছি নাকি যে এভাবে খোঁটা দিচ্ছেন আমাকে? রান্না আমি শিখে নেব পরে, সবই শিখে নেব। পড়াশোনা আগে শেষ হোক। আচ্ছা তাই করো, আমি তো বাধা দিচ্ছি না। তবে একটু ভেবে দেখো তো, ঠিক তোমার বয়সে থাকতেই তো শান্তা ভাবিকে তোমার মা বউ করে এনেছিলেন। তিনি কিন্তু এসএসসির পরে আর পড়াশোনা করতে পারেননি। বলা বাহুল্য, তোমার মা দেননি। তোমার বয়সী থাকতেই তিনি এই পুরোটা সংসারের কাজ একা হাতে সামলেছেন। ভোর থেকে রাত অবধি কেবল এই কাজ সেই কাজ, এর ফরমাইশ, ওর হুকুম, এইসব শুনে গেছেন। শুধু কি তাই, ইচ্ছে মতো গালি খেয়েছেন তোমার মায়ের কাছে। যেহেতু গরিবের মেয়ে, তাকে যা ইচ্ছে তাই তো করা যায়, তাই না? গরিবের জীবনের কি দাম আছে? তাও যদি হয় আবার মেয়ে মানুষ, তাহলে তো কথাই নেই। এখন নিজেকে ওনার জায়গায় রাখো আর ভাবো, কালকে তোমাকে বিয়ে দিলে যদি তোমার শাশুড়ি এমন ব্যবহার করে তোমার সাথে, তখন তোমার কেমন লাগবে? তখনও কি সাপোর্ট করবে গুরুজন বলে? তোমার বড় ভাবি তো গুরুজন মেনেই আজীবন মুখ বন্ধ রেখে মাথাটা নুইয়ে বাঁচল এ বাড়িতে। অবশ্য এটাকে ঠিকভাবে বেঁচে থাকা বলে না, সারভাইভ করেছে আর কি কোনো রকম। এত মান্যি করে শেষে উনি কি পেয়েছেন? ওনার চেহারা দেখেছ? ওনার চেয়ে কিন্তু আমি বয়সে খানিকটা বড়ই হব, অথচ ওনাকে আমার চেয়ে বয়স্ক লাগে। 23 বছরে এসেই ওনাকে দেখাই 33 বছরের মতো। তোমার সাথে এমন হলে ভালো লাগবে তো? তুমি কি এমন সংসার করতে চাইবে? এটাকে কি সংসার বলে? স্বামী বিদেশে পড়ে থাকবে, বাচ্চারা বাবার আদর ছাড়া বড় হবে, নামে মাত্র বউয়ের জের ধরে সারা জীবন খালি কথা শুনতে হবে আর রোবটের মতো কাজ করে যেতে হবে। বিনিময়ে উনি কি পাচ্ছেন? দুমুঠো ভাত। দুমুঠো ভাতের কি এত দাম যে তার নিজের জীবনের শখ, আহ্লাদ, স্বাদ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, রূপ, লাবণ্য, আনন্দ, আরাম সব কিছু দিয়ে তবে চোকাতে হচ্ছে? বড় ভাবির চোখ দিয়ে কেবল ঝরঝর করে অশ্রু ঝরছিল। তিনি ছাদের দিকে তাকিয়ে অশ্রুগুলো লুকানোর চেষ্টা করছিলেন। আমি উপযুক্ত কোনো জবাব খুঁজে পেলাম না, চুপ করে রইলাম অনেকক্ষণ। শেষে বললাম, বড় ভাবির মতো কিন্তু আপনার সাথে কখনো হয়নি। ভাবি বলল, হয়নি বলো না নিতু। বলো হতে দেইনি আমি।
যদি আমিও শান্তাভাবির মতো শান্ত হয়েই থাকতাম তবে আমারও এই হাল হতো। আমাকে তো কাল সাপ ডাকো তোমরা, তাই না? তবে জানো কি, সাপ যত বিষধর হোক না কেন সর্বদা মাথা নিচু করেই চলে, কিন্তু যখন নিজের বিপদের আশঙ্কা দেখে তখন তার ফনা না তুললে থাকতে পারে না। তোমার মাকে অন্যায় কিছু বলিনি, চেঁচামেচি তো আর আগেই না, জাস্ট ঠান্ডা গলায় যুক্তি দিয়ে কথাগুলো বলেছি, তাতেই তোমার কষ্ট লাগছে। আর আমার মাকে যে উনি গালি দেন আমার কেমন লাগে বলো? তুমি তো মেয়ে, পরের বাড়িতে তোমাকেও যেতে হবে। যা আমরা ভোগ করছি সেই পরিস্থিতিতে হয়তো তোমাকেও পড়তে হবে। যখন সব ছেড়ে ছুড়ে গিয়ে দেখবে ওরা তোমায় আপন না করে উল্টো কষ্ট দিচ্ছে, তখন কেবল আজকের এই আমাদের বিষয়টা বুঝবে তুমি। তবে আমি চাই না তোমার জীবনে এমন দিন আসুক। আমি আর কোনো কথাই বললাম না, উঠে চলে এলাম। মনে হচ্ছে দিক দিশা হারিয়ে ফেলেছি। ওনার সাথে আমি কিছুতেই কথা বলে পারবো না। মা হয়তো আসলে মাঝে মধ্যে বেশি রাগারাগি করে ফেলেন। বাড়িতে একজন ছোটা কাজের লোক রাখা হয়েছে, সে রান্না বাদে বাকি সব কাজগুলো করে দিয়ে যায়। মা শুরুতে খুব রাগ করেছিলেন, শেষে কিনা ভদ্রলোকের বাড়ির জিনিসপত্রে ঝিয়ের হাত পড়বে। বাড়ির বউদের কি হাতের বল সব হাওয়া হয়ে গিয়েছে নাকি? মেজো ভাবি ইদানিং বেশ অসুস্থ থাকেন। বড় ভাবি অবশ্য বলেছিলেন উনি একাই সবটা করতে পারবেন, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ কাজের লোক রাখাই হলো। মেজো ভাবি আসার পরে আসলে এ বাড়ির অনেক নিয়মই বদলেছে। মা সব সময় হা হতাশ করেন এ নিয়ে। এরই মাঝে খবর এলো বড় ভাইয়া দেশে আসবেন। প্রায় 4 বছর পর বড় ভাইয়া দেশে ফিরেছেন। এ খবর শুনে স্বাভাবিকভাবেই বাড়িতে একটা আনন্দের জোয়ার বয়ে গেল। সবাই বেশ খুশি হলেও খবরটা শুনে বড় ভাবি কেবলই কাঁদলেন। আমি আর মেজো ভাবি তাকে সান্ত্বনা দিতে লাগলাম। তিনি কাঁদতে কাঁদতে হঠাৎ বললেন, তোমাদের কাছে 4 বছর হলেও আমার কাছে তো মনে হয়েছে 4 যুগ পার হয়ে গেছে। মানুষটাকে আমি সামনাসামনি দেখি না, অপেক্ষার প্রহর যে কত দীর্ঘ হতে পারে আমি সে কথা আগে জানতাম না। হঠাৎ মা এ ঘরে এসে এই দৃশ্য দেখে বললেন, ইস, ঢং দেখে আর বাঁচি না, 4 যুগের হিসাব নিতে আসছে। বলি, মায়ের চেয়ে কি মাসির দরদ বেশি? যেন আমার চেয়ে বেশি কষ্ট পেয়েছো তোমরা। বড় ভাবি চোখ মুছে ফেললেন মাকে দেখে, তবে চোখ মুছলেও কান্নার হেঁচকি সামলানো দায়। মেজো ভাবি হেসে বললেন, তা আম্মা এতই কষ্ট পাচ্ছেন তাহলে ভাইয়াকে আর বিদেশে পাঠানোর দরকার কি? এবার দেশেই তিনি কিছু একটা করুক, মায়ের চোখের সামনে ছেলে থাকবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? মা রাগী চোখে তাকিয়ে প্রস্থান করলেন। বড় ভাইয়া যখন ফিরল তাকে দেখে আমি যেন হঠাৎ করে চিনতে পারলাম না। কেমন অচেনা লাগছে আমার ভাইয়াকে। অনেকটা যেন বয়স বেড়ে গেছে, চেহারার রুক্ষতার ছাপ আগের সেই মায়াবী অবয়ব আর নেই। রং পুড়েছে অনেকখানি, শুকিয়েছেনও। আসলে বাবা বেঁচে থাকাকালীন কখনো তো কায়িক শ্রমের কাজ করতে হয়নি। ভাইয়ার তো অভ্যাস নেই। অমন বিদেশে ভিড় কি করে যে তিনি এত কষ্ট করে তবুও ছিলেন, অন্তত আমি হলে তো জীবনেও পারতাম না। আমার খুব কষ্ট হলো ভাইয়াকে দেখে। ভাইয়া অবশ্য আমাকে দেখে হেসে বললেন, আরে নিতু, কত বড় হয়ে গেছিস। বলতে বলতে চোখের জল জমালো তার। মা এসে ভাইয়াকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন, বললেন, এই যে আমার সোনার টুকরা ছেলে চলে এসেছে, এখন আর কোনো বান্দির ঝি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না বলেই আঁচলে মুখ ঢাকলেন তিনি। ভাইয়া চিন্তিত হয়ে জানতে চাইল, সে কি মা, তোমাকে কে কি বলেছে? মা তখন আর চোখে বাবিদের দিকে একবার তাকিয়ে এরপর বললেন, সে তুই এসেছিস নিজেই দেখতে পাবি। ছোট ভাইয়া চেঁচিয়ে বলল, ভাইয়াকে ঘরে ঢুকতে দিচ্ছ না?
পাঁচালি শুরু করে দিয়েছো উঠানে দাঁড়িয়েই, অদ্ভুত। একে একে বড় ভাইয়া এগিয়ে গিয়ে বাকি ভাইদের সাথে কোলাকুলি করলেন, আমাকে আর আপাকেও জড়িয়ে ধরলেন। আপা আর বাচ্চা কাচ্চা ও স্বামী সমেত চলে এসেছে এ বাড়িতে, সেই সঙ্গে আমার দুই খালাও এসেছেন। আপা উদ্গ্রীব হয়ে বললেন, আমার জন্য যা যা বলেছিলাম এনেছো তো ভাইয়া? তার বাচ্চারাও আগ্রহ ভরে চেয়ে রইল লাগেজগুলোর দিকে। মেজ ভাবি ভাইয়াকে শরবত দিলেন সালাম করে, বললেন পরে সব ব্যাগপত্র খোলা যাবে, এখন এগুলো নিয়ে শান্তাভাবির ঘরে রেখে আসো তো, ভাইয়া আগে জিরিয়ে নিক। একথা তিনি বললেন মেজ ভাইয়াকে, কিন্তু পরক্ষণে মা চেঁচিয়ে উঠলেন, সে কি কথা? এইসব বড় বউয়ের ঘরে রাখতে হবে কি জন্য? ও কি এইসবের মালকিন হয়ে গেছে নাকি? আপাও তাল মেলালেন সাথে। বড় ভাইয়া বললেন শেষে, আচ্ছা এখানেই থাকুক, আমি খুলছি এখনই। ভাইয়া মালপত্র বের করতে লাগলেন। মা বেছে বেছে তার মেয়ে জামাইকে ভালো জিনিসপত্রগুলো দিতে লাগলেন, বোনদেরকেও দিচ্ছিলেন। আমিও পাশে বসে দেখছিলাম। আমার জন্য আনা জিনিসগুলো। বড়ভাবে তখন দাঁড়িয়েছিল দরজার ধারে। মা চোখ মোটকে বললেন, যাও খানা লাগাও, দাঁড়ায় আছো কেন? এরপর আবার ভাগাভাগিতে মন দিলেন। বড়ভাবে চলে গেলেন রান্নাঘরে, তার সঙ্গে তার বাচ্চারাও চলে এসেছে। বড় ভাইয়া ডাকছিলেন কাছে, তবে ওরা কাছে যায়নি। আসলে বাবাকে এত বছর পর হঠাৎ দেখেছে তো, তাই বোধহয় লজ্জা পেয়েছে। ছোট মানুষ তো। সারা বিকাল সন্ধ্যা রাত জুড়েই ভাইয়াকে ঘিরে কত কি আলোচনা হলো। মা তার দুঃখের ঝাঁপি খুলে বসলেন। বউয়েরা তাকে মান্যি করে না, ছেলেরা কেউ মায়ের দুঃখ দেখে না। এরপর বলতে লাগলেন, আবার জামাইয়ের জন্য একটা মোবাইল আনা উচিত ছিল, আরও কার কার জন্য জানি কি আনা উচিত ছিল। সেসব ফিরিস্তি দেওয়া শেষ হলে পরে ভাইয়াকে ছাড়া পেল সে ঘর থেকে। আমি আর মেজ ভাবি অবশ্য সেই সব আলোচনায় ছিলাম না। বহু আগেই উঠে এসেছিলাম, অন্য ঘরে বসেছিলাম। হঠাৎ বড় ভাবি আমাদের ঘরে এলেন। মেজ ভাবি অবাক হয়ে বলল, ও মা ভাবি, এখনো ঘরে যাননি? তিনি মাথা নিচু করে লাজুক কণ্ঠে বললেন, আমাকে একটু সাজাই দিবা? সারাদিন কাজকাম করে চেহারার যে হাল। আমি বেশ আয়োজন করে ওনাকে সাজাতে বললাম। সাজগোজ করানোর বেশ পটু আমি। মেজ ভাবি পাশেই বসে আচার খাচ্ছিলেন। তিনি বললেন, সব তো নিয়ে গেল ভাবি, আপনি কি ভাগে ভালো কিছুই পাইলেন না? আমার আর কিছু চাওয়ার নাই জারিয়া, উনি ফিরে এসেছেন এতেই আমি খুশি। সে সময় মোটামুটি সাজ শেষ করেছি আমি, কিন্তু কিছুতেই কাজল পরাতে পারছি না। আমি বড় ভাবির চোখে বারবার চোখের পানি স্রোতে কাজল লেপটে যাচ্ছে, অথচ তবুও কি সরল, কি অসম্ভব সুন্দর লাগছে তাকে।